আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ক্লাসটা একটু আগেও শুরু করছিলাম, কিন্তু কেন জানি নেট কানেকশনের জন্য ক্লাসটা অন ইয়ার যাচ্ছিল না। আমার মনে হয় এখন ক্লাসটা শুরু হয়েছে। হ্যাঁ, আমি একটু সাউন্ড চেক করি, তারপর তোমাদের সামনে আমি উপস্থিত হচ্ছি। হ্যাঁ, সাউন্ড একদম ক্লিয়ার আছে, তোমরা যুক্ত হচ্ছ দেখতে পাচ্ছি। আমিও তোমাদের সামনে চলে আসছি। হ্যাঁ, আমিও তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আজকে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে রাইসা আছে, আমাদের সাথে মিফতা, লাবিবা, তারপরে হচ্ছে হাইজা, আমাদের সাথে সাজাদ আছে, তারপরে মাহা আছে, ফাতেমা আছে, আমাদের সাথে হাসিব আছে। হাসিব, আশা করতেছি তুমি ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের সাথে শিহাব আছে, ফেরদৌস আছে এবং অনেকে যুক্ত হবে, মিনহাজ আছে। তোমরা জানো যে আমরা যেই রচনাটা পড়তেছিলাম সেটা হচ্ছে ঋতুবর্ণন, এবং ঋতুবর্ণনের আমি প্রথম 14 লাইন পড়াই তোমাদেরকে। আজ আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে পরবর্তী 20টা লাইন। হ্যাঁ, প্রায় 34টা লাইন আমি তোমাদেরকে পড়াই দিব খুব সুন্দর মতো আজকে। এবং এই কবিতা নিয়ে মনে হয় না তোমাদের কোনো প্রশ্ন থাকবে। এই কবিতার টেস্ট পেপারের যে অংশটা, যদিও এটা টেস্ট পেপারে তো পাবা না তোমরা, গাইড কিংবা অন্যান্য সহায়ক বইগুলোও এখনও ওভাবে রেডি হয়নি। তো আমাদের কাছে যে গাইডগুলো আসছে সেখানে যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলোর পিডিএফটা আমি তোমাদের ড্রাইভে আপলোড দিয়ে রাখছি। তো যাদের পরীক্ষা সামনে তারা যদি প্র্যাকটিস করতে চাও ওটা দেখে প্র্যাকটিস করতে পারো, খুবই বেসিক জিনিসপাতি। আর সিলেবাস যদি নতুন হয় তবে কোয়েশ্চেনটা একটু ইজি হয়, কারণ পুরা কনসেপ্টের সাথে সবাই আর কি নতুনভাবে পরিচিত। তো সবাই একটু যুক্ত হও। হ্যাঁ, সবাই একটু যুক্ত হও। আমি আজকের পড়াটা শুরু করব। আজকের পড়াটা দ্বিতীয় অংশ। হুম, দ্বিতীয় অংশ। তো কেউ লেট করনি, কোনো সমস্যা নাই, এক এক করে সবাই আসবা, খুব মজা হবে ক্লাসটাতে। কারণ আমরা গতদিন যেটা যতটুকু পড়ছিলাম এবং বহুত রেফারেন্স দিয়ে দিয়ে আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম, যে অংশটাই আমরা শেষ করছিলাম সেই অংশটা হচ্ছে এখানে আছে। একটু দেখি আমরা। হ্যাঁ, একটু খেয়াল করো, এই যে এই অংশ পর্যন্ত আমরা পড়ছিলাম, এই অংশ পর্যন্ত। এবং বিগত দিন আমরা যদি একটু পড়া মানে বোঝার চেষ্টা করি, বিগত দিন আমরা কোন কোন পার্ট পড়ছিলাম জানো? আমরা বসন্তকাল পড়ছিলাম, তাই তো? বসন্তকাল, বসন্তকাল সম্পর্কে আমরা পড়ছিলাম। হ্যাঁ, বসন্তকাল। তো আমরা যদি একটু খেয়াল করি যে বসন্তকাল প্রায় তোমাদের বইয়ের 1 2 3 4 5 6 7 8 9 10 বসন্ত রিলেটেড লাইন। হ্যাঁ, বসন্ত রিলেটেড লাইন একটু খেয়াল করো। বসন্ত সংক্রান্ত সংক্রান্ত লাইনের দিকে যদি আমরা তাকাই তবে প্রথম 10 লাইন আমরা দেখব। হ্যাঁ, প্রথম 10 লাইন আমরা বসন্ত সংক্রান্ত দেখব। এরপরে তোমরা একটু খেয়াল করে দেখবা যে আমাদের বসন্তের পর কি আসছে বলো তো? গ্রীষ্মকাল বা সামার। হ্যাঁ, এই গ্রীষ্ম সংক্রান্ত লাইন, এই গ্রীষ্ম সংক্রান্ত লাইন মাত্র 4টা, মাত্র 4টা লাইন আছে তোমাদের। ঠিক আছে? তো এখন সিরিয়ালি কোন ঋতুটা আসবে একটু বলো তো? বসন্তকাল গেল, গ্রীষ্মকাল গেল, এইবার কোন ঋতুটা আসবে? এইবার আসবে হচ্ছে বর্ষাকাল। এইবার আসবে হচ্ছে বর্ষাকাল। এই যে বর্ষাকাল, হ্যাঁ, এই বর্ষাকালে কি হবে? কবি আলাওল তার পদ্মাবতী রচনায় কিভাবে ফুটায় তুলছিল, এবং পদ্মাবতীতে রত্নসেন এবং পদ্মাবতী তাদের ভিতরের কথোপকথনটা কেমন ছিল, সেটাই হচ্ছে আমাদের আজকের জানার বিষয়। তো আমরা যদি একটু জানতে চাই, আমরা যদি একটু জানতে চাই, আমি একটু সবাইকে মেনশন দিই, এভরিওয়ান। হ্যাঁ, আমরা যদি একটু জানতে চাই তবে দেখো, খেয়াল করো, প্রথম প্রশ্নটা আমি তোমাদের কাছে এটা করতে চাই। প্রথম প্রশ্ন, হ্যাঁ, প্রথম প্রশ্ন এই জায়গায় বলো তো, বর্ষা ঋতুটা, বর্ষা ঋতুটা কোন কোন জায়গায় পাই আমরা? তোমাদের কোন কোন রচনায় বর্ষা ঋতু সম্পর্কে বলা হয়েছে? প্রথম কথা, বর্ষা ঋতু নিয়ে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, আছে না? কোনটা এটা? সোনার তরী। তো বর্ষা ঋতু সম্পর্কে আমরা সোনার তরীতে কিন্তু, সোনার তরী এই রচনায় বর্ষা সম্পর্কে একটা ধারণা পাই। এরপরে তোমাদের কি রেইনকোট গল্পটার কথা মনে আছে? ওই যে একটা লাইন আছে না, রাশিয়ার ছিল জেনারেল উইন্টার আর আমাদের জেনারেল মনসুন। তো ওখানে একজন কুলি কিন্তু বলে যে বর্ষাকালেই তো যুদ্ধ। কেন বর্ষাকালেই যুদ্ধ বলো তো? কারণ বর্ষাকালে তো তোমার ইয়ে হয় না, যুদ্ধ হয় না, বোমা বারুদ তো আসলে কার্যকর ভূমিকা পালন করতে পারে না। তাহলে এই যে সোনার তরী এবং রেইনকোটেও কিন্তু আমরা বর্ষাকাল সম্পর্কে
পাইছিলাম রেইনকোট, তাই না? তাহলে এইবার আমরা একটু দেখি আমাদের এই কবি বর্ষাকাল সম্পর্কে তার ফ্যাসিনেশনের জায়গাগুলো কি ছিল, কিভাবে সে তুলে ধরছে, এটা একটু জানার আমরা চেষ্টা করব। দেখো, প্রথম কথা বলতেছে পাবন সময় ঘন ঘন গর্জিত, গগনে গরজে মেঘ। লাইনটা অনেকটা এরকম, দেখো লাইনটা একদম মিলে গেল কিভাবে, গগনে, একটু দেখো রেফারেন্স, হ্যাঁ শুরুতেই রেফারেন্স দেখো, গগনে গরজে মেঘ, মিলে না, গগনে গরজে, হ্যাঁ গগনে গরজে মেঘ, মেঘ, লাইনটা কি মিলে গেল না বলো তো? এই লাইনটা, এই রেফারেন্সটা কিসের রেফারেন্স? এই রেফারেন্সটা তো সোনার তরীর রেফারেন্স। দেখো সেম লাইন, সেম লাইন, কি বলতেছে দেখো তো, প্লাবন, এখানে দেওয়া পাবন কিন্তু কথাটা হচ্ছে প্লাবন, হ্যাঁ প্লাবন, প্লাবন, প্লাবিত হয় প্লাবন, প্লাবন বলতে বুঝাইছে বর্ষা ঋতু, বর্ষাকাল। প্লাবন সময় ঘন ঘন গর্জিত, গর্জন দিয়ে ওঠে আকাশ, মেঘ গর্জন করে, নির্ভয়ে বরিশে, বরিশে মানে কি বর্ষিত হয়, বর্ষিত, হ্যাঁ বর্ষিত জল, চৌদিকে, জল মানে তো পানি, জল মানে তো বৃষ্টির পানি, চৌদিকে মানে কি চারদিকে, চারদিকে পূরিত, ওই যে আমরা বলি না পুরে দাও, মানে কি পূর্ণ করে দাও, তার মানে এই কথাটার অর্থ হচ্ছে পূর্ণ, এই কথাটার অর্থ কি পূর্ণ। বলো তো এতটুকু বুঝা গেছে কিনা? নির্ভয়ে যখন তুমি কাজ করো, তুমি অনেক কাজ করতে পারো না, তার মানে এখানে নির্ভয় বলতে কি বুঝাইছে বলো তো, এক টানা, এক টানা বাধাহীন, এক টানা বাধাহীন ভাবে, বাধাহীন ভাবে, বুঝা গেছে? তার মানে দেখো দুইটা লাইন আবার পড়ি, বর্ষা সম্পর্কে কবি কিভাবে বর্ণনা করতেছে বর্ষাকালটাকে, বলতেছে পাবন সময় বা প্লাবনের সময় মেঘ কি করে, ঘন ঘন গর্জন করে ওঠে, নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত, নির্ভয় এক টানা চারদিকে যখন বৃষ্টিটা পড়ে চারদিক কি হয়ে যায়, পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়, বোঝা গেছে? এবার বলছে ঘোর শব্দে, ঘোর শব্দ মানে কি, এই যে বৃষ্টির যে আওয়াজ, এই যে এটা কি, এই যে বৃষ্টি বা বর্ষণের যে আওয়াজ, হ্যাঁ বৃষ্টির আওয়াজ, এখন বৃষ্টির আওয়াজে কৈলেশে মল্লার রাগ গায়, গায় এই কথাটার অর্থ হচ্ছে গায়, গান গাওয়ার সে গায়, হ্যাঁ আচ্ছা মল্লার রাগ বলতে কি বুঝাইছে, মল্লার রাগ, দেখো তোমাদের বইয়ের যদি একটু শব্দার্থে যাও এখানে মল্লা শব্দটা পাবা, মল্লা মানে কি, মল্লা মানে সঙ্গীতের, বৃষ্টির সময় গাওয়া একটা গান, যেটা রাত্রির দ্বিতীয় প্রহরে গাওয়া হয়, হ্যাঁ এটা হচ্ছে বৃষ্টি বাদলের টাইমে, বাদলার সময় গাওয়া গান, বাদলার সময় কার গাওয়া গান, গাওয়া গান, বুঝা গেছে? গাওয়া গান। আচ্ছা কৈলেশটা কি, কৈলেশ হচ্ছে শিবের মানে স্থানটা, শিব যে স্থানে থাকে। আচ্ছা এবার একটু জিনিস দেখো, এখানে আমরা কৈলাস সম্পর্কে পাইলাম, হ্যাঁ একটু খেয়াল করো, এই কৈলাস, এই যে এই যে কৈলাস, এই কৈলাস কিন্তু মাসি পিসির কৈলাস না, ওই ক্যারেক্টার না, এটা একটা প্লেস। কৈলাসটা কি, আমি পরে তো সব তোমার প্লেস টেস্ট লিখে দিব। এই যে কৈলাস, এইটা ছিল মাসি পিসির ক্যারেক্টার, এটা ছিল হচ্ছে মাসি পিসি ক্যারেক্টার, একটা চরিত্র ছিল, তাই না, মাসি পিসির চরিত্র। কিন্তু এই কৈলাস মানে কি শিব, তো শিব সম্পর্কে তোমরা জানো না, দেবতা মহাদেব শিব, হ্যাঁ শিব সম্পর্কে কিন্তু আমরা জানি, এবং শিব সম্পর্কে কয়েকটা জিনিস আসছে, এক হচ্ছে নটরাজ, এক হচ্ছে নটরাজ, আরেকটা কি, আরেকটা হচ্ছে ধূর্জটি, আরেকটা কি ধূর্জটি, এই দুইটা বিশেষণ আমরা পাইছি হচ্ছে বিদ্রোহী কবিতা থেকে। আমরা কি পাইছি, আমরা বিদ্রোহী কবিতা থেকে পাইছি। মহাপ্রলয়ের আমি নটরাজ পাইছি না, আমি সাইক্লোন আমি ধ্বংস, এরকম একটা লাইন আছে বিদ্রোহী কবিতাতে। তো বিদ্রোহী কবিতায় মহাদেব শিব সম্পর্কে আমরা কিন্তু খুব ভালো ধারণা পাইছি। আর যে কৈলাস যেটা, এটা তো একটা প্লেস, কৈলাস এটা একটা প্লেস না, এই প্লেস কি শিবের বাসস্থান, এটা কি, এটা হচ্ছে মহাদেব শিবের বাস স্থান, ঠিক আছে? তার মানে এইটা একটা পবিত্র প্লেস, যে পবিত্র প্লেসে একটা গানের শব্দ সে শুনতে পায়, মনে হচ্ছে অনেক দূর থেকে সেই কৈলাস পর্বত থেকে কোনো একটা সাউন্ড আসতেছে, এই বর্ষার ধ্বনিটা এত মিষ্টি বা কলকল, এই ধ্বনিটা, বুঝা গেছে? তার মানে এটা কিন্তু একটা রূপক অর্থে সে বুঝাইতে চাইছে। তো এই জিনিসটা একটু তোমরা মনে রেখো, মল্লা মানে কি বাদলার সময়কার গাওয়া গান,
যেটা রাত্রির দ্বিতীয় প্রহরে। দ্বিতীয় প্রহর মানে কি, এক প্রহর মানে কতক্ষণ, 3 ঘন্টা। দ্বিতীয় প্রহর মানে কি, ওই যে পরবর্তী প্রহরটা আর কি। এবার কি বলতেছে দেখো, এবার বলতেছে দাদুরি। হ্যাঁ, এবার কি বলতেছে, এই দেখো দাদুরি। দাদুরি মানে হচ্ছে মাদি ব্যাং, মানে কি মেয়ে, মেয়ে ব্যাং। হ্যাঁ, মেয়ে ব্যাং। আচ্ছা, দাদুরি মানে হচ্ছে মেয়ে ব্যাং। এটা একটু মনে রাখবা, তোমাদের শব্দার্থে পাবা 222 নম্বর পেজে গেলেই তোমরা এটা পাবা, মেয়ে ব্যাং। হ্যাঁ, যেটাকে বলা হয় দাদুরি। আর শিখিনি কথাটার অর্থ কি বলতো, শিখিনি কথাটার অর্থ হচ্ছে ময়ূরী, ময়ূরী। ঠিক আছে, ময়ূরী। রব, রব মানে কি, আমরা কলরব কথাটা শুনি না, কলরব। বলো তো কলরব কথাটার অর্থ কি, কলরব, কলরব কথাটার অর্থ কি, এটা একটু বলো তো। কল বড় হয়ে গেছে তাই না। কলরব মানে কি, একটা সাউন্ড না। রব মানে তো কল কল ধ্বনিটাকে বলা হয়, কল কল ধ্বনি, তাই না। কল কল ধ্বনিটাকেই তো কলরব বলি আমরা। তাহলে একটু দেখো এখানে কি বলছে, দাদুরি ব্যাঙের ডাক, হ্যাঁ, বা শিখিনি ময়ূরের যে ডাক বা ধ্বনিটা, ধ্বনি, ধ্বনি। হ্যাঁ, অতি মন ভাই, অতি মন ভাই কি, মনে ভাবায়। এই গানটা কি আমাদের মনের অনুভূতি জাগায়, কি করে, অতি মাত্রায় মনে অনুভূতি জাগায়। এদের এদের সাউন্ড, হ্যাঁ, এদের সাউন্ড আমাদের মনে, আমাদের মনে কি করে, অতি মাত্রায়, অতি মাত্রায়, অতি মাত্রায় অনুভূতি জাগায়, অনুভূতি, অনুভূতি জাগায়, অনুভূতি জাগায়। বুঝছো কিনা। তারপর কি বলতেছে দেখো তো, তারপর বলতেছে কিটকুল। কিটকুল মানে কি, পোকামাকড়। কিটকুল কথাকার অর্থ কি, পোকা, পোকা মাকড়। হ্যাঁ, পোকামাকড়। রব মানে পোকামাকড়ের কি, রব মানে কি সাউন্ড, সাউন্ড। পুনি মানে কি, পুনি মানে পুনরায়, পুনরায়। ঝংকারে, ঝংকারে মানে বারবার প্রকৃতি থেকে আমরা পোকামাকড়ের সাউন্ড পাই। এটা হচ্ছে বিভিন্ন প্রকার প্রাকৃতিক সাউন্ডকে বোঝাচ্ছে। প্রাকৃতিক প্রাণী দ্বারা, প্রাণীকুলের, প্রাকৃতিক প্রাণীকুলের সাউন্ড। হ্যাঁ, প্রাণীকুলের ধ্বনির কথা বলতেছে, যে এই টাইমে প্রকৃতি থেকে অনেক ধরনের সাউন্ড আমরা শুনতে পাই। তারপর কি বলতেছে, শুনিতে যুবক চিত্ত হর্ষিত ডরে। ডরে মানে তো ভয়, ডরে মানে কি বলতো, ভয়, ভয়। এবার দেখো শুনিতে মানে কি, শোনার পর, শোনার পর আমি লিখে দেই, শোনার পর। হ্যাঁ, পর। যুবক চিত্তে, যুবক চিত্ত মানে কি, যুবকের মনে, মনে। হর্ষিত মানে কি, আনন্দিত, আনন্দিত। আর ডরে মানে ভয়। মানে এই যে যুবকের আনন্দিত যে মনটা না, এটা ভয় পেয়ে যায় এই সাউন্ডগুলা শুনে। তো এরকম দেখো, যে জায়গায় আনন্দ আছে সে জায়গায় আবার ভয়ও আছে, এরকম একটা লাইন বাংলা বইয়ের একটা জায়গায় ছিল। কোথায় ছিল জানো, তোমরা একটু কষ্ট করবা, একটু কষ্ট করে দেখো তো মনে করতে পারো কিনা। আমি কিংবদন্তির কথা বলছি না, আমি একটা গল্প আছে না তোমাদের, আরে হ্যাঁ, আমি কিংবদন্তির কথা বলছি নামে একটা গল্প না তো কি আছে, একটা কবিতা আছে, বিশাল বড় একটা 68 লাইনের একটা কবিতা আছে। সেটার 8 নাম্বার প্যারায় যাও তো, একটা লাইন আছে, আমি বিচলিত স্নেহের কথা বলছি, আমি গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়। আছে না, ভালোবাসা দিলে মা মরে যায়, মায়ের ছেলেরা যুদ্ধে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। এইটাই তো লাইনটা ছিল, মানে একটু দুই একটা শব্দ এদিক ওদিক হতে পারে, কারণ অনেকদিন আগে পড়াইছি, ভুলে গেছি। তো এই যে বিচলিত স্নেহ মানে কি, এমন একটা স্নেহ যেখানে ভালোবাসাও থাকে, ওইখানে আবার ভয়েরও একটা মাত্রা থাকে। যেমন যুদ্ধে গেলে ধরো মায়েরা তো তার সন্তানকে সব থেকে বেশি ভালোবাসে, তো এই যে ভালোবাসা আছে সন্তানের প্রতি, ওই জায়গায় কিন্তু একটা ভয়ও কাজ করে। তো এই জায়গায় দেখো, এই যে এই সাউন্ডগুলো শোনার পর মনে কি অনেক ভালো লাগে না বলো, খুব ভালো লাগে না, আনন্দিত মন, হর্ষিত মন, কিন্তু ভয়ও লাগে। তো এখানে এই কথাগুলা কবি বলছে। তাহলে একটু খেয়াল করো খুব ভালো মতো, মোট কয়টা লাইন আমরা পেলাম বলো তো, মোট 6টা লাইন। মোট কয়টা লাইন পেলাম, মানে প্রথম আমরা যদি একটু দেখি, প্রথম 10টা লাইন, হ্যাঁ, এই সাইড একটু আলাদা করি আমরা, প্রথম 10 লাইন, প্রথম 10 লাইন কোন ঋতু সম্পর্কে বর্ণনা করা বলো তো, বসন্ত ঋতু, বসন্ত ঋতু সম্পর্কে বর্ণনা করা। আচ্ছা, পরবর্তী মানে আমরা 11 থেকে 14 নাম্বার লাইনের দিকে যদি যাই,
তবে গ্রীষ্ম সম্পর্কে খুব সুন্দর বর্ণনা করা। এবার দেখো আমরা যদি 15 থেকে কত নাম্বার লাইন বলো তো, 15, 16, 17, 18, 19, 20, 15 থেকে 20 নাম্বার লাইনের দিকে যাই। এই 6 লাইনে বর্ষাকাল সম্পর্কে বর্ণনা দেওয়া আছে। আর কবি বর্ষাকালকে পবন বলছে। হ্যাঁ, পবন বলছে, তাই না? সরি, পাবন বলছে, পাবন, একটু মনে রেখো। তাহলে এতটুকু বুঝছো কিনা একটু বলো তো। কবিতাটা অনেক সুন্দর। কবিতাটা অনেক সুন্দর। চুলে তেল দেই নাই রে। ওকে, ভেরি গুড। এবার একটু দেখো, এরপরে আমরা যেটা দেখতেছি, এই যে 21 নাম্বার লাইন থেকে হ্যাঁ শুরু হলো শরৎকাল সম্পর্কে। আইলো কথাটার অর্থ কি? আসলো। এবার কে আসবে বলো তো? আসলো। হ্যাঁ, কে আসলো? আসলো শরৎ, শরৎকাল। এটা শরৎকাল সম্পর্কে বলতেছে। আসলো শরৎ ঋতু। নির্মল আকাশে, মানে কি আকাশটা সব থেকে ক্লিয়ার থাকে শরৎকালে। তোমরা দেখবা আকাশটা কি শরতে, শরতের আকাশ, আকাশ অনেক পরিষ্কার থাকে। হ্যাঁ, অনেক পরিষ্কার থাকে, খুবই পরিষ্কার থাকে শরতের আকাশ। তাহলে শরৎ সম্পর্কে বর্ণনা দিতেছে। এবার একটু খেয়াল করো তো, ভালো কথা। আচ্ছা, দোলায় চামর কেশ কুসুম বিকাশে। আচ্ছা, দোলায় মানে কি? দুলে। দোলায় কথাটার অর্থ কি? দুলে। ওই যে বাতাসে যখন সবকিছু দুলে না, সেই দোলনের কথাটা বলতেছে। চামর কেশ, এই চামরি নামক, এই যে দেখো তোমরা যদি একটু 222 নাম্বার পেজে যাও, ওখানে দেখবা চমরি গরুর পুচ্ছ। চমরি গরুর মানে এখানে চমরি হচ্ছে একটা টাইপের গরু, আর কেশ মানে গরুর পুচ্ছ মানে লেজ। এখানে একটা গরুর লেজের কথা বলা হয়েছে। এখানে কার কথা বলা হয়েছে? গরুর লেজ। হ্যাঁ, গরুর লেজের কথা বলতেছে। কুসুম বিকাশে, কুসুম মানে কি বলতো? ওই ফুলের ফুটে থাকা। বিকাশে মানে কি? এই যে বিকশিত হওয়া ফুল বাতাসে যেমন দোলা দেয় না, সেই দোলের কথা বলতেছে। হ্যাঁ, মানে বিকশিত হওয়া ফুল, বিকশিত হওয়া, হওয়া ফুল, বিকশিত হওয়া ফুল বাতাসে, বাতাসে, বাতাসে যেমন দোলন খায়, বাতাসে যেমন দোল খায়, সেই কথা বলতেছে। দোল খায়, সেই কথা বলতেছে। মানে এরপর শরৎকালটা আসে। শরৎকালটা কেমন? খুবই প্লিজিং একটা ওয়েদার থাকে শরৎকালে। খুব সুন্দর বাতাস হয়, আকাশ ক্লিয়ার থাকে, এবং সে একটা রেফারেন্স দিছে হচ্ছে গরুর লেজ যেরকম বাতাসে দোলে, এই টাইমে ফুলগুলোও এরকম বাতাসে দোলে। এখন আলাওল তো অনেক আগের কবি। এখন অনেক আগে তার কবিতায় সে কোন রেফারেন্সে কথা বলছে, বর্তমান যুগে সেটা বোঝানোটা কিন্তু অনেক বেশি টাফ। আচ্ছা, এবার দেখো কি বলতেছে। নবীন খঞ্জন, খঞ্জন মানে কি জানো? অনেক চঞ্চল প্রকৃতির পাখি। নবীন মানে কি? নবীন কথাটার অর্থ হচ্ছে নতুন। এই সময় নতুন। খঞ্জন মানে কি? চঞ্চল পাখি, চঞ্চল পাখি, পাখি দেখি বড়ই মানে কি? অনেক। বড়ই কথাটার অর্থ কি? বড়ই কৌতুক। হ্যাঁ, বড়ই কৌতুক। এই যে তোমার হচ্ছে খঞ্জন পাখিকে দেখে, চঞ্চল খঞ্জন পাখিকে দেখে মনের ভিতরে কি দোলা জাগে, কৌতুকের দোলা জাগে। উপজিত, উপজিত কথাটার অর্থ হচ্ছে উপস্থিত, উপস্থিত। হ্যাঁ, উপস্থিত, উপস্থিত। যামিনী, যামিনী কথাটার অর্থ কি? উপস্থিত যামিনী কথাটার অর্থ কি বলতো? উপস্থিত যামিনী মানে হচ্ছে রাত। যামিনী মানে কি? যামিনী কথাটার অর্থ হচ্ছে রাত। হ্যাঁ, রাত, রাত। দম্পতি, দম্পতি কারা? ওই যে রত্নসেন এবং পদ্মাবতী। মনে সুখ, মানে যখন রাতটা উপস্থিত হয় এমন টাইমে, আকাশ ক্লিয়ার থাকে না, একদম তারা নক্ষত্র খুব ইজিলি দেখা যায়, তো রাত যখন উপস্থিত হয় তখন এই দম্পতির মনে অনেক সুখ বা প্রেম বা ভালোবাসা জাগে। কি দুষ্টু কথা, রাতের বেলা বলে প্রেম জাগে। হ্যাঁ, রাতের বেলা তাদের মনে, তাদের মনে কি জাগে? প্রেম জাগে, প্রেম জাগে। এবার তোমাদেরকে আরেকটা কথা বলি, বলো তো তোমাদের বইতে এমন একটা রচনা আছে, যেই রচনায় একটা শব্দ আছে, শব্দটার নাম হচ্ছে নিশিথিনী। নিশিথিনী, বলো তো এই নিশিথিনী এটার অর্থ কি? নিশি থি
নি বলো তো এই নিশীথিনী এটার অর্থ কি এবং কোন রচনায় এই শব্দটা পাইছো? কোন রচনায় পাইছো? এটার অর্থ রাত। এটার অর্থ কি? এটার অর্থ রাত। কিছুদিন আগে তোমাদেরকে পড়াইছি। তাহলে বোঝা গেছে? তাহলে এতটুকু এই যে দেখো 1 2 3 4, তার মানে কি 21 22 23 24, 21 থেকে 24 নাম্বার লাইনটা এই রচনায় শরৎকাল সম্পর্কে বলা হয়েছে। শরৎকাল সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। বলো এতটুকু তোলা হয়েছে কিনা? আচ্ছা, যৌবনের গান, হ্যাঁ, যত যৌবন আছে সব রাতেই হয়। যৌবনের গান রচনায় তোমরা এই শব্দটা পাবা, নিশীথিনী। এবার বলতেছে হেমন্তকাল। হেমন্তকাল, হেমন্তকাল। তাহলে তোমাদের বইয়ে কোন রচনায় হেমন্তের রেফারেন্স ছিল বলো তো? হেমন্তের রেফারেন্সটা কোথায় আছে একটু বলো তো, একটু বলো তো হেমন্তের রেফারেন্সটা কোথায় আছে? তোমরা তোমাদের বইয়ের রেইনকোট রচনাটাই যাবা। রেইনকোট রচনাটা যদি নতুন একদম 26-এর বইটা কিনে থাকো তাহলে যতদূর সম্ভবত 194 পেজে আছে, আর পুরান বইয়ের 193 বা 94 নাম্বার পেজে আছে। তো এইটার দ্বিতীয় প্যারাটাই যাবা। দ্বিতীয় প্যারা দ্বিতীয় লাইনটা একটু দেখবা, হ্যাঁ, যে দরজায় প্রবল কড়া নাড়া শেষে হেমন্তের শীত শীত পর্দা একদম ফালা ফালা করে দিল। হেমন্তের শীত শীত পর্দা ফালা ফালা করে দিল। হয়তো বা পুরো লাইনটা পারফেক্ট হয় নাই, কিন্তু ওই জায়গায় আছে। দ্বিতীয় প্যারায় দ্বিতীয় লাইনেই তুমি হেমন্ত শব্দটা পাবা। তাহলে হেমন্তের কথা আছে হচ্ছে রেইনকোট রচনায়। রেইনকোট রচনায় এই হেমন্ত, হেমন্তকালে কিন্তু ঠান্ডা থাকে, হ্যাঁ, ঠান্ডা থাকে। তাহলে কি বলতেছে দেখো, প্রবেশে হেমন্ত মানে কি প্রকৃতিতে এবার কোন ঋতুটা আসলো? কোন ঋতুটা প্রবেশ করলো? হেমন্তকালটা প্রবেশ করলো। তার মানে আমরা যেটা দেখতেছি যে 25 নাম্বার লাইনটা থেকে 25, হ্যাঁ, এই যে 25 নাম্বার লাইন থেকে শুরু হলো হেমন্তকাল। প্রবেশে হেমন্ত ঋতু শীত শীত অতি যায়। কথাটার অর্থ কি? হেমন্ত যখন প্রকৃতিতে প্রবেশ করে তখন মনে একটা ঠান্ডা ঠান্ডা ভাব হয়। কি হয়? ঠান্ডা ঠান্ডা ভাব। ঠান্ডা ঠান্ডা, হ্যাঁ, ভাব জাগে। ঠান্ডা ঠান্ডা ভাব জাগে। বলতেছি কি পুষ্পতুল্য। পুষ্প মানে তো ফুল, পুষ্প মানে ফুল, তুল্য মানে কি পুষ্পের সমান। পুষ্পের সমান। তাম্বুল মানে কি জানো? তাম্বুল মানে হচ্ছে পান। তাম্বুল মানে কি? পান। কি শখের বেড়াবেড়ি শুরু করছস? এবার দেখো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম জেরিন। আচ্ছা, আমি যা বলছি তাই আছে, নো মিস্টেক। কি বলছিলাম ভুলে গেছি। দেখো, তাম্বুল মানে হচ্ছে কি বলো? তাম্বুল খানা গ্রামে কে জন্মগ্রহণ করে? আচ্ছা যাই হোক, তাম্বুল মানে কি? পান। তো বইতে একটা লাইন আছে। কি লাইন? পান বিড়ি সিগারেটের দোকানদার পান বিড়ি সিগারেট বেচছে কোন রচনায়? কোন দোকানদার একটু বলো তো? পান বিড়ি সিগারেট, পান বিড়ি সিগারেট, এটার রেফারেন্সটা কোথায় আছে? পান, পান, বিড়ি, বিড়ি এবং সিগারেট, সিগারেট, এটার রেফারেন্স কোন রচনায় আছে বলো? তাই আমি তোমাকে বলি, প্রবেশে হেমন্ত ঋতু শীত শীত অতি যায়, মানে যখন হেমন্ত ঋতুটা প্রকৃতিতে আসে খুব ঠান্ডা ঠান্ডা লাগে। পুষ্পতুল্য, ফুলের মতো তাম্বুল পান অধিক সুখ হয়। পান খেতে অনেক সুখ লাগে, অনেক ভালো লাগে তখন। ঠিক আছে, মানে ওই সময়, ওই সময়, ওই সময় পান খেতে, পানের প্রতি আমার আসলে কোনো মানে কি বলে হেট নাই, কিন্তু পান জিনিসটা না আমার কেন জানি ভালো লাগে না। যারা পান খায় কেমনভাবে খায় ওইটাও আমার ভালো লাগে না। আমি জানি না পানের ভিতরে কি সুখটা আছে, এটা আমার পার্সপেক্টিভ আর কি। ওই সময় পান খেতে কি হয়? খেতে মজা লাগে, মজা লাগে। ওই সময় পান খেতে মজা লাগে। রেইনকোট, ভেরি গুড। পান বিড়ি সিগারেটের কথা আছে, রেইনকোট। তার মানে আমি তোমাদেরকে যে পড়াইছি আমি আসলে সার্থক তোমাদেরকে পড়াই, কারণ তোমরা অ্যান্সার দিতে পারো। বোঝা গেছে? তাহলে কি বলতেছে? প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায়, পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়। কি সুন্দর লাইন মিলাইছে আহারে। 25 এবং 26 এই দুই লাইন শীতের লাইন, এই দুই লাইন হচ্ছে শীতের লাইন। এবার একটু খেয়াল করো, 25 26 শেষ, হ্যাঁ, 25 26 শেষ। এবার সরি,
শীতের লাইন না হেমন্ত, শরৎ হেমন্ত, একটু দাঁড়াও, হেমন্ত, হেমন্ত, হে, আচ্ছা হেমন্ত, ওকে হেমন্ত। এবার একটু দেখো এবার কি বলতেছে, এবার শীতের কথা আসবে। দেখো শীতের তরাসে, তরাস মানে ত্রাস, তরাস কথাটার অর্থ কি ত্রাস, হ্যাঁ ত্রাস ইজ ইকুয়াল টু তরাস, তরাস মানে কি ভয়, ভয়। দেখো কি বলতেছে, শীতের ভয়, শীতের ভয় রবি, রবি কথাটার অর্থ কি বলতো, রবি কথাটার অর্থ হচ্ছে সূর্য, আর এই রবি কথাটা পাবা রৌদ্র, রুদ্র রবি, রৌদ্র রুদ্র রবি, এটা লিখে দিছিলাম এর আগের বারও, এটা হচ্ছে বিদ্রোহী কবিতায় পাবা। দেখো শব্দগুলা সব পরিচিত শব্দ, হ্যাঁ অপরিচিত কিছু নাই। শীতের ভয়ে রবি তুরিতে, ওই যে আমরা বলি না তুরি মেরে উড়াই দিব, মানে কি খুব দ্রুত উড়াই দিব, এটা তো তুরি দিলেই হয়ে যায়, মানে কি খুব দ্রুত হয়ে যায়। তাহলে তুরি মানে কথাটার অর্থ হচ্ছে দ্রুত বা ভেরি ফাস্ট, লুকায়, কথাটার অর্থ কি শীতকালে সূর্যটা খুব দ্রুত ডুবে যায় এবং সূর্যের কোনো পাওয়ার থাকে না। শীতের সূর্যটা কিরকম হয়, মিষ্টি রোদ, হ্যাঁ আচ্ছা খেয়ে দেখছি আমি, খুবই মিষ্টি। শীতের রোদ অনেক দ্রুত রোদ হয়ে গেছে, হ্যাঁ রেজিস্টেন্স হয়ে গেছে। আচ্ছা রোদ, শীতের রৌদ্র অনেক কি বলতো, অনেক দ্রুত, অনেক দ্রুত ডুবে যায়, ডুবে যায়। কি বলতেছে দেখো, শীতের তরাসে রবি তরিতে লুকায়, অতি দীর্ঘ, অতি দীর্ঘ মানে কি অনেক বড়, এটা তো জানোই, অনেক বড়, হ্যাঁ অনেক বড়, সুখ নিশি রাত, রাত পলকে পোহায়, পলকে মানে কি চোখের পলকে রাত শেষ হয়ে যায়, কথাটার অর্থ হচ্ছে চোখের পলকে, চোখের পলকে কি হয় রাত শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। এখন ওনার সাথে রত্ন সেনের সাথে ছিল রানী পদ্মাবতী, তো হের রাত তো তুরিতেই শেষ হয়ে যাবে। আমগুলোকে থাকে রাইতের বেলা, কেটা কেউই থাকে না, মাঝে মাঝে কোলবালিশ থাকে, এটাও থাকে না, বাসায় যদি গেস্ট আসে কোলবালিশটাও লয়ে যায়, তা আমগোরাই তো পার হইব না, এটা স্বাভাবিক না। তো এই যে আলাউল আমাদের নিয়ে কবিতাটা লেখছে, আমাকে নিয়ে তো লেখে নাই, ও বলছে পান খাইতে লাগে সুখ, রাইট হইলে রাইট পার হয়ে যায় তাড়াতাড়ি, আর আমগোর রাইট শুরু হইলে রাইট শেষই হয় না। ঠিক আছে এবার দেখো বোঝা গেছে, কাহিনীটা বোঝা গেছে যে শীতের ভয়ে রবি তুরিতে লুকায়, যে শীতের ভয় রবি সূর্য খুব তুরি মারলেই লুকায় যায়। অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়, অতি দীর্ঘ সুখ নিশি, এই রাতের সুখটা খুব দ্রুত শেষ হয়ে যায়। ওকে এবার একটু দেখো, এবার কি বলতেছে, পুষ্পসজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন, পুষ্পসজ্জা ভেদ ভুলি মানে কি, এই যে দেখো এই যে ফুলের আমরা বসন্ত ঋতুতে আমরা দেখছি না যে আমরা জামা কাপড় ফুল টুল দিয়ে একদম নিজেদের শরীরটাকে বেশভূষে একদম বাগান বানায় রাখি, ওই যে আর কয়দিন পর কবে জানি এই ফেব্রুয়ারি মাসের 15 না 14 তারিখে জানি কি একটা দিবস আছে, সেই দিন দেখি যে এক লিঙ্গ বিপরীত লিঙ্গের সাথে ঘুরে বেড়ায় রাস্তাঘাটে, আমি যেহেতু দেখে নাউজুবিল্লাহ, আমি কোথায় চলে আসলাম, কোন জাহান্নামে চলে আসলাম, যে ওখানে মানে একটা পুরুষ লিঙ্গ একটা বিপরীত লিঙ্গতা মানে স্ত্রীলিঙ্গের সাথে রাস্তাঘাটে হেঁটে বেড়ায়, ছি 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 ছি, আমি ওই দিন আর রাস্তায় বের হই না। ঠিক আছে আমি ভাবি ওইটা সুন্দরবন দিবস আজকে আসবো, বাঘ ভাল্লুক সিংহ খুঁজতে বেরোবো, দেখি নারী পুরুষ একত্রে মিলামিশা করতেছে, আই হাই রে। তো ওই যে দেখো বসন্ত ঋতু আসবে না সামনে, ফেব্রুয়ারি মাসেই তো শুরু হয়, তখন কি হয় আমাদের শরীরে নারীরা খুব সুন্দর মাথার খোপার ভিতরে, তারপরে হচ্ছে কানে, তারপরে গলায় মালা টালা দিয়ে ফুলের একদম গেট আপ টেট আপ নিয়ে বের হয়। তো এখানে কি বলছে দেখো, পুষ্পসজ্জা ভেদ ভুলি, যে এখন এই পুষ্পের সাজটা ভুলে যাই আমরা, বিচিত্র বসন, হ্যাঁ বিচিত্র বসন মানে কি, এই যে আমরা ভুলে যাই এইসব ড্রেস সম্পর্কে ভুলে যাই, এবং শীতের বেলায় আমরা বিচিত্র কিছু বসন পরি, হ্যাঁ বিচিত্র জামা কাপড় পরি, বিচিত্র জামা কাপড়, বিচিত্র কিছু জামা কাপড় পরি এই শীতটাকে আটকানোর জন্য, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আচ্ছা এবার কি বলতেছে দেখো তো, বলতেছে উড়ে উড়ে এক হইল শীত নিবারণ, উড়ে উড়ে এক হইল
শীত নিবারণ। নিবারণ মানে কি? এভাবেই শীতকে আমরা নিবারণ করার চেষ্টা করি। কি করি? শীতকে কি নিবারণ করার ট্রাই করি, ট্রাই করি। ঠিক আছে, নিবারণ করার ট্রাই করি। তাহলে এই যে আমরা 27 নম্বর লাইনটা থেকে, এই যে 27 থেকে আমরা কি শুরু করলাম? শীতকাল শুরু করলাম। দেখো এখনো শেষ হয়নি। বলতেছে কাফুর। কাফুর মানে কি জানো? কাফুর মানে এক ধরনের পারফিউম, কর্পূরের তৈরি পারফিউম। কাফুরের কথাটার অর্থ কি? কাফুর অর্থ হচ্ছে পারফিউম বা কর্পূর। হ্যাঁ, এই যে কর্পূর, এই যে কর্পূর, এটা পারফিউম অর্থে ব্যবহার করা হয়েছে। পারফিউম, সুগন্ধি, পারফিউম। কস্তরী। কস্তরী মানে কি? কস্তরী কথাটার অর্থ দেখো তোমাদের বইতে আছে মৃগনাভি। মৃগ মানে হরিণের নাভিতে এক ধরনের সুগন্ধি পাওয়া যায়, যেটা শিকারীরা ধরার পর অনেক দামে বিক্রি করে এবং তৎকালীন সময় রাজা রানীরা এটা ব্যবহার করত। এখানে কস্তরী কথাটার অর্থ হচ্ছে মৃগ, মৃগ নাভ। মৃগনাভ মানে কি? হরিণের নাভি আর কি। কাফুর, কস্তুরী, চুয়া। এই যে তোমাদের বইতে শব্দার্থ দেওয়া আছে, চুয়া মানে কি? চুয়া। চুয়া কথাটার অর্থ হচ্ছে এক ধরনের পারফিউম, সুগন্ধি, পারফিউম। হ্যাঁ, জাবক। জাবক কথাটার অর্থ হচ্ছে আলতা, আলতা। আর সৌরভ মানে হচ্ছে গন্ধ, গন্ধ। মানে আমরা তখন বিভিন্ন ধরনের পারফিউম বা সুগন্ধি ব্যবহার করি ওই সময়। মানে শীতকালে বিভিন্ন বিভিন্ন রকম পারফিউম ইউজ করি, পারফিউম ব্যবহার করি। ঠিক আছে, বিভিন্ন রকমের পারফিউম আমরা ব্যবহার করি। দম্পতির চিত্তের চেতন অনুভব, তাদের মনে এই নতুন নতুন অনুভূতিগুলা জাগ্রত হয়। কি? এই দম্পতি মানে এই যে স্বামী ও স্ত্রী, এই স্বামী ও স্ত্রীর মনে কি বিচিত্র সকল অনুভূতি জাগ্রত হয়। বিচিত্র অনুভূতি কি হয়? জাগ্রত হয়। এই ছিল তোমাদের এই সুন্দর একটা কবিতা। এক ধরনের বস্তু আলতা। আমি হচ্ছে জানি কেমনে, আমাকে সানি ভাই বলছে। এগুলো কি আমি জানি বলো? এই যে রাস্তাঘাটে ছেলে মেয়েরা এই যে 14ই ফেব্রুয়ারি কি করে, হ্যাঁ, কিভাবে ঘনিষ্ঠভাবে ঘুরে, এগুলো তো সানি ভাই আমাকে বলছে। আমি তো মানে রাস্তাঘাটে নামলে অস্থির হয়ে যাই। কি দেখলাম আমি! হে নাউজুবিল্লাহ, চোখেরও তো একটা রোজা আছে। আমি বাসায় চলে যাই দৌড়তে। ঠিক আছে, ওই দিন আমি বের হই না। এগুলো আমাকে সানি ভাই বলছে আর কি। পরে সানি ভাই বললো তুইও একদিন যাইস 14 তারিখে। পরে আমি বললাম কি যে বলেন ভাই, আমার তো 14 তারিখে ক্লাস নিতে হবে, এক্সট্রা ক্লাস না, অ্যাকচুয়াল ক্লাস। এবার দেখো, তাহলে এই ছিল আমাদের রচনাটা। খুব সুন্দর রচনা। এবার একটু পাঠ পরিচিতি যদি তোমাদেরকে পড়াই, তাহলে তোমরা খুব সুন্দর মতো বুঝতে পারবা। আর এখানে শেষ হলো কত দেখো, এই পেজ নাম্বারটা শেষ করে দেই। এই যে 27 নাম্বার লাইনটা থেকে, হ্যাঁ, এই যে 27 দেখো, 27, 28, 29, 30, 31, 32 ও 32 লাইনের যে কবিতাটা, এই যে 32, 27 থেকে 32, এই 6 লাইন শীত ঋতুকে নিয়ে লেখা। 27 থেকে 32 এটা হচ্ছে শীতকাল নিয়ে লেখা। তাহলে 1, 2, 3, 4, 5, 6 ষড় ঋতুর খুব সুন্দর একটা বর্ণনা দেওয়া হয়েছে। ষড় ঋতুটা আগে যত সুন্দর ছিল, এখন কিন্তু ওরকম নাই। এখন এক হিসাবে দুইটাই ঋতু হয়, শীত তো নাই, মানে গ্রীষ্ম নাই বর্ষা। কবিতাটা কঠিন, ঠিক আছে? হ্যাঁ, সানি ভাই এগুলো আমাকে শিখাইছে। সানি ভাই বলছে কি ব্যাপার, ওই দিন তুই এক্সট্রা ক্লাসে যাবি, এক্সট্রা ক্লাসে গেলে অনেক কিছু শিখবি। আমি কি এক্সট্রা ক্লাসে কেন যাব? আমি ওই দিন তো রুটিন ক্লাস আছে আমার। এবার দেখো কি বলতেছে আলাওলের ঋতুবর্ণন কবিতাটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ পদ্মাবতীর ঋতুবর্ণন খণ্ড থেকে সংক্ষিপ্ত আকারে সংগ্রহ করা হয়েছে। তো তোমরা জানো যে এখন যেহেতু নতুন সিলেবাস, তো নতুন সিলেবাসের থেকে এই চয়ন অংশটা, কোত্থেকে চয়ন করা হয়েছে, এই অংশটা কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রকৃতির বিভিন্ন রূপ অভিব্যক্ত, কথাটার অর্থ কি? প্রকাশিত। হ্যাঁ, প্রকাশ, হ্যাঁ, প্রকাশ হয় আবহাওয়া ও ষড় ঋতুর প্রভাবে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে মানুষ হয়েছে মুগ্ধ হয়েছে সংবেদনশীল কবিগণ। সংবেদনশীল কবি মানে কি? অনেক রোমান্টিক কবি থাকে না,
মানে সেন্সিটিভ, এই সেন্সিটিভিটির কথাটা থেকে এটা আসছে, সংবেদনশীল। অনেক সেন্সিটিভ কবি যারা আছে, রোমান্টিক সাইজ যারা করতো, সেই কবিদের এই ঋতু নিয়ে ফ্যাসিনেশনটা অনেক ছিল। ঋতু বর্ণনা মধ্যযুগের কাব্যের এক স্বাভাবিক রীতি ছিল। এইটা তোমরা অবশ্যই পড়বা ক অথবা এমসিকিউর জন্য, ক অথবা এমসিকিউর জন্য। কারণ মধ্যযুগের কবিরা আসলে তখন তো বিস্তৃতিটা এত বড় ছিল না। জগৎ যত আধুনিক হয়েছে, আমাদের বিস্তৃতি তত বাড়ছে, আমরা প্রত্যেকটা সেক্টরে টু মারতে পারছি। কিন্তু ওই টাইমে আমার নির্দিষ্ট গণ্ডির ভিতরে যদি কিছু নিয়ে লিখতে হয়, প্রকৃতি ছিল সব থেকে সুন্দর একটা কি বলে উপাদান, যেটাকে নিয়ে লেখা যেত। তো মধ্যযুগের কবিতায় প্রকৃতিটা খুব বেশি প্রাধান্য পেত, বিশেষ করে ঋতুটা। এবার দেখো, কবি আলাওল এই ঋতু বর্ণনায় প্রকৃতির রূপবৈচিত্র্যের সাথে মানব মনের সম্পর্ক ও প্রভাব তুলে ধরছে। ঠিক যেমন আমরা দেখছি যে মানব মনের সম্পর্ক এবং প্রভাব, বসন্ত ঋতু কিভাবে একটা মানব মনে প্রভাব ফেলতে পারে, এটা তাহারই পরে মনে কবিতায় পাইছিলাম। কিন্তু তাহারই পরে মনে, হ্যাঁ, তাহারে পরে পরে মনে, এই কবিতাটা বসন্ত কেন্দ্রিক, বসন্ত কেন্দ্রিক, তাই না? বসন্ত কেন্দ্রিক একটা কবিতা ছিল। কিন্তু যেটা তোমার হচ্ছে বসন্ত নিয়ে কবিতা আর কি। কিন্তু এই যে কবিতাটা, এই কবিতা কিন্তু শুধু বসন্ত না, প্রত্যেকটা ঋতু নিয়ে কথা বলা হয়েছে। আর এই কবিতাটা তো কঠিন হবেই। এটা কি আজকের কবিতা? 400 বছর আগের একটা কবিতা তুমি পড়তেছো, এটা তো কঠিন, মানে মারাত্মক কঠিনই হবে। তখনকার ভাষার প্রয়োগ আর এখনকার ভাষার প্রয়োগটা এক না। এবার দেখো, তখন কি কবি বলতে পারতো হাসতে হাসতে হা 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 হা, তারপর লিখতে এক্সডি, হা 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 হা, লেখছস ভালো কথা, আবার এক্সডি লেখার মানে নাকি? এটা মানে কি আমি বুঝবো কো? এটা মানে কি আবার বুঝবো নাকি? আবার কই স্কিবিডি, স্কিবিডি মানে কি? তখনকার কবি কি এসব বুঝবে? রিজ এটা কি বুঝবে? ওই যে এলমাও এসব বুঝবে? আর ওএফএল এসব বুঝবে? রোলিং অন দ্য ফ্লোর লাফিং, আবার কয় কি জানি, রোলিং অন দ্য ফ্লোর অ্যাজ অফ, আমি কি রে পশ্চাৎ করে কেমনে হাসে, হ্যাঁ? তো এইগুলো তো তখনকার কবি বুঝবে না, বুঝো না? এই কারণে কবিতাটা ওই টাইমে যে ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয়েছিল, সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে এই কবিতাটাকে তুলে ধরা হয়েছে। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল একটা কবিতার যে বৈশিষ্ট্য থাকে, ঋতুবর্ণন কবিতাটা পড়লে কিন্তু বোঝা যায় যে এটা একটা সাধনার কাজ। এবার কি বলতেছে দেখো, যেমন কি বললো দেখো, বলতেছে বসন্তের নবীন পত্র পুষ্প, মানে কি? বসন্তের নতুন পাতার ফুল, মলয় সমীর, যে দক্ষিণা বাতাস, ভ্রমরের গুঞ্জন, কোকিলের কুহুতান বা কোকিলের মানে সাউন্ড বা গান, গ্রীষ্মের প্রচণ্ড তপনের, তপন মানে কি? সূর্য, সূর্য, হ্যাঁ সূর্য, রৌদ্র বা রোদটা, ত্রাস ও ছায়ার গুরুত্ব, বর্ষার মেঘের গর্জন, অবিরল বৃষ্টি জলে স্নাত প্রকৃতি, ওই যে বলছে নির্ভয় একটানা দাদরি শিখি নীরব, যে একটানা ব্যাং এবং ময়ূরীর আওয়াজ, শরতের নির্মল আকাশ, ফুলের চামর দোলা, মানে ফুলের ওই যে চামর দোলার কথাটা বলতেছে আর কি, খঞ্জনার নাচ বা এই যে খঞ্জনা পাখির, যে চঞ্চল পাখির নাচ, শরৎ বিদায় হেমন্তে পুষ্পতুল্য তাম্বুলের সুখ, এবং শীতের ত্রাসে তরিত সূর্য ডুবে যাওয়া, রাতে সুখী দম্পতির চিত্তসুখ ইত্যাদি চমৎকারভাবে বর্ণিত হয়েছে কবিতাটিতে। ষড়ঋতুর বর্ণনার ভেতর দিয়ে কবি বাংলার প্রকৃতির রূপ মাধুরী তুলে ধরেছে। ষড়ঋতুর বৈচিত্র্য বাংলার নিসর্গ রূপকে কি করছে বলতো, যে সমৃদ্ধ করছে, তা এই কাব্যাংশ থেকে স্পষ্টভাবে কি হয়, স্পষ্টভাবে বোঝা যায়। ক্লিয়ার? ক্লিয়ার, ভেরি গুড, সাবাস। তাহলে এই যে সুন্দর এই কবিতাটা, এই কবিতাটা তো তোমরা পারবাই, পারবা না? এই কবিতাটা তো পারবা, হ্যাঁ? এখন কি কোনো প্রবলেম হবে তোমাদের? প্রবলেম হবার কথা না। এবার একটু দেখো, আমাদের যে প্রায় 45 মিনিট পার হয়ে গেছে, আমরা কিন্তু টেরই পাইনি। এবার একটু এমসিকিউর দিকে যাই, হ্যাঁ? কিছু এমসিকিউ একটু তোমাদেরকে সলভ করাই দিই, ধরো আমি ডাউনলোড করি। এই এমসিকিউগুলো সলভ করাটাই বেশিক্ষণ লাগবে না, ধরো 10-15 মিনিটে যত তাড়াতাড়ি করা যায়, সব করাই দিব না, কারণ খুবই বেসিক এমসিকিউ। হ্যাঁ, খুবই বেসিক এমসিকিউ।
একটু দেখো কি জানি নাম, ঋতুবর্ণন। ঋতুবর্ণন ঋতুবর্ণন ঋতুবর্ণন, এই যে, হ্যাঁ, এই যে ঋতুবর্ণনের এমসিকিউটা আমরা পড়ার চেষ্টা করি। দেখি, দাঁড়াও, ফাইল আপলোড দিয়ে আমি এটাকে একটু আপলোড দিয়ে ফেলি আগে। ডাউনলোড ঋতুবর্ণন, আপলোড। হ্যাঁ, তাহলে এটা মনে হয় নেমে গেছে, নামে নাই। হ্যাঁ, ঋতুবর্ণন মচক। মচক মানে কি? এমসিকিউ। দেখো, কিছু এমসিকিউ আমরা এখন একটু সমাধান করার চেষ্টা করি। তোমরা ততক্ষণে পরশুদিন এক্সাম লাভিবা। আচ্ছা, যেহেতু তোমাদের এক্সাম আমি পড়াই দিলাম, তো তোমাদের আসলে কোনো অংশই বাদ নাই। আর আমাদের এই টাইমে ইবিআই কোর্সে যারা নতুন জয়েন হইতেছে তাদের জন্য না খুবই ভালো। কেন ভালো জানো? সব কিছু আছে, রেডি করা আছে, কোনো কিছুর জন্য ওয়েট করা লাগবে না। এবার দেখো, ঋতুবর্ণন কবিতায়, হ্যাঁ, ঋতুবর্ণন কবিতায় প্রথমে কোন ঋতুর কথা বর্ণনা করা আছে? এটা বইয়ের এমসিকিউ। তো আমরা জানি ঋতুবর্ণন যে কবিতাটা, একটু খেয়াল করবা, একটু ভালো মতো খেয়াল করবা আর কি। খেয়াল জিনিসটা যেখানে করবা, যে শুরুটা হইছে বসন্ত দিয়ে। হ্যাঁ, ঋতুবর্ণন কবিতার শুরুটা হইছে বসন্ত ঋতু দিয়ে। বসন্ত ঋতু দিয়ে শুরু, তারপর একদম সিরিয়ালি গেছে, দিয়ে শুরু, এবং শীত দিয়ে শেষ। শুরু এবং শীত দিয়ে শেষ, কারণ বসন্ত তো ঋতুর রাজা আর কি, দিয়ে শেষ। আচ্ছা, তাহলে এখন প্রথম প্রশ্নটার উত্তরটা কি আসতেছে? বসন্ত। এবার একটু খেয়াল করি, নিদাঘ সময়। নিদাঘ মানে কি বলো তো? নিদাঘ মানে তো হচ্ছে গ্রীষ্মকাল। হ্যাঁ, গ্রীষ্ম। তাহলে গ্রীষ্মকালটা কি গরমকাল না? এটা তো গরমকাল, এটা তো আমরা বুঝতেই পারতেছি, গরমকাল। এবার একটু খেয়াল করো কি বলতেছে এখানে, কথাটা কি বলতেছে, যে পীড়নের সময় না, বর্ষার আগমন না, ঠান্ডা না, তার মানে প্রচণ্ড গরম। এবার এখানে কি বলছে একটু খেয়াল করো, বলতেছে আসে বসন্ত ফুল বনে। আসে বসন্ত কি ফুলের বনে। ফুলের বনে কি আসে? বসন্ত আসে। জাগে বনভূমি সুন্দরী। জাগে বনভূমি সুন্দরী মানে যখন ফুল বনে বসন্তটা আসে, জাগে মানে কি? জেগে ওঠে। হ্যাঁ, জেগে ওঠে। জেগে ওঠে। কে জেগে ওঠে? বনভূমি সুন্দরী। বনভূমিটা তখন সুন্দর হয়ে যায়, সুন্দর রূপে, সুন্দর রূপে সাজে। হ্যাঁ, সুন্দর রূপে সাজে মানে কি? এখানে কিন্তু প্রকৃতির সৌন্দর্যের কথা বলা হচ্ছে। প্রকৃতির সৌন্দর্য, তাই না? প্রকৃতির সৌন্দর্য। তাহলে এখানে আমরা যদি একটু খোঁজার চেষ্টা করি, যে কবিতাংশে ঋতুবর্ণন কবিতার বসন্ত ঋতুর কোন দিকটি উন্মোচিত হয়েছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? মাল্লার রাগ না, মাল্লার রাগ কিন্তু আমরা বর্ষা ঋতুর যখন পড়তেছিলাম ওই রেফারেন্সে এই মাল্লার রাগ কথাটা আসছিল। পুষ্পমাল্য না মলয় সঙ্গীত। এখন মলয় সমীর মানে তো শুধুমাত্র এই যে দক্ষিণা বাতাস, দক্ষিণা বাতাস, তাই না? আচ্ছা, এবার দেখো তো পুষ্পমাল্য কি? ফুলের মালা। হ্যাঁ, ফুলের মালা। তাহলে এবার আমাদের মালা বলছে কি কোন দিকটি? এখানে তো দিক নাই, প্রত্যেকটা উপাদান, প্রত্যেকটা কি ঋতুর উপাদান, কিন্তু আমাকে বলছে কোন দিকটা উন্মোচিত হয়েছে। তার মানে এই যে সুন্দর শোভা মানে কি? প্রকৃতির সৌন্দর্যের কথা বলা হয়েছে। এবার একটু খেয়াল করো তো, এবার কি বলছে? উক্ত দিকটি নিচের কোন পঙ্গক্তিতে, উক্ত দিকটি নিচের কোন পঙ্গক্তিতে প্রকাশ পেয়েছে? আচ্ছা, এই যে প্রকৃতির যে সৌন্দর্য একটু খেয়াল করো, ওরা কিন্তু বলছে বনভূমি সুন্দরী। বন নিয়ে একটা কথা ছিল, একটা পলাশ বনের কথা ছিল না বলতো? এখানে কি বলছে? চন্দন চম্পক মাল্য মলয়া পবন না, চন্দন চম্পক চম্পা ফুল, মাল্য মানে কি? মাল্য মানে মালা, মলয়া মানে বাতাস, মানে দক্ষিণের বাতাস। তো এইটা তো হচ্ছে না, এইটা তো প্রকাশিত পায়নি। কুসুমিত কিংসুক সঘন বনলাল, এইটা প্রকাশিত হয়েছে। কুসুমিত মানে কি? ফুটে থাকা যে পলাশ ফুলটা। হ্যাঁ, এই যে ফুটে থাকা, ফুটে থাকা পলাশ, পলাশ ফুল। হ্যাঁ, কিরকম? অনেক ঘন। সঘন মানে কি? অনেক ঘন, অনেক ঘন বনলাল, বনটাকে লাল বানায় রাখে। আর পাবন সময়, এটা তো বর্ষাকাল নিয়ে কথা, তাই না? এটা হচ্ছে বর্ষাকাল নিয়ে কথা। আর নবীন খঞ্জন, এটা কি? নবীন খঞ্জনের কথাটা কোথায় আসছে দেখো তো, তোমাদের বইটা খোলো, তোমাদের বইয়ের 221 নাম্বার পেজে যাও। 21 নাম্বার পেজে দেখো, আইলো শরৎ। হ্যাঁ, তার মানে তো এটা তো শরতের সময়কার কথা, শরতের সময়ের কথা, সময়ের কথা। তার মানে এইটা দেখো তো
কোনটা হয়? অ্যান্সার হয় 2 নাম্বারটা। এইবার আসো, এইবার এই যে কবি পরিচিতি অংশ যেটা এতটুকু আমি না করাই, এতটুকু তোমরা পাবা, হ্যাঁ, এতটুকু তোমরা পারবা। কবি আলাওলের সঙ্গীত বিষয়ক, হ্যাঁ, সঙ্গীত বিষয়ক কাব্য কোনটা? দেখো একদম কবি পরিচিতির লাস্টেরটা, এই যে রাগ তাল নামা। এবার একটু দেখো রাগ তাল নামাটা কি? সঙ্গীত বিষয়ক। 1980 সালে কে মৃত্যুবরণ করেন? আলাওল মৃত্যুবরণ করেন। আলাওল মৃত্যুবরণ করে কত সালে? 1680 সালে। এবার দেখো তো তোহফা আলাওলের লেখা কোন ধরনের কবিতা? এই যে ঠিক তার আগে দেখো তো নীতি কবিতা। কি? নীতি কবিতা। এই যে নীতি কবিতা। তাহলে এইটা তোমরা প্রপারলি হোমওয়ার্ক করতে পারো। এইটা হবে অ্যান্সার, তারপরে আর এইটা হবে অ্যান্সার, আলাওল এটা হবে অ্যান্সার, এইটা হবে অ্যান্সার, এবং এই যে নীতি কবিতা। এরপরে দেখো এটা থেকে খুব একটা প্রশ্ন হবে না। এইবার একটু বড় করি, এবার একটু বড় করি, দেখো এখানে একটু খেয়াল করো, হ্যাঁ, ভালো মতো খেয়াল করো। ঋতুবর্ণন কবিতায় বসন্ত ঋতুর কেমন পল্লবের কথা বলা হয়েছে? দেখো তো এই যে প্রথমে বসন্ত ঋতু, নবীন পল্লব, একদম প্রথম লাইন নবীন পল্লব, এই যে নবীন পল্লব। ঋতুবর্ণন কবিতায় দুই পক্ষ আগে পাছে মধ্যে কি রয়েছে? দুই পক্ষ মানে 1 মাস আগে তার শীতকাল, আর 1 মাস পরে কি? গ্রীষ্মকাল। তাহলে মাঝখানে কি? সুমাধব। সুমাধব মানে কি? বসন্তকাল, বসন্তকাল। তার মানে এটা কত নাম্বার? দ্বিতীয় লাইন। মলয়া সমীর কিসের পদাতি? এই যে কামের পদাতি, একদম 3 নাম্বার লাইন, মলয়া সমীর কামের পদাতি। ঋতুবর্ণন কবিতায় বনস্পতি গাছগুলা কেমন? বনস্পতি গাছগুলা বসন্তকালে মুকুলিত হয়। কি হয়? মুকুলিত হয়। ঋতুবর্ণন কবিতায় কুসুমিত কিংসুক সঘন বন কি রঙের? লাল রঙের, হ্যাঁ, লাল রঙের। এরপরে কি বলতো? এরপরে ঋতুবর্ণন কবিতায় কেমন সুরঙ্গের কথা বলা হয়েছে? কেমন সুরঙ্গের কথা বলা হয়েছে বলতো? সুরঙ্গ মানে কি? সুন্দর রং, পুষ্পিত সুরঙ্গ। দেখো 1 2 3 4 5 6 নাম্বার লাইন দেখো, পুষ্পিত, হ্যাঁ, পুষ্পিত। ঋতুবর্ণন কবিতায় ভ্রমর কি করে? ভ্রমর ঝংকার করে। ভ্রমর কি করে? এই যে ভ্রমর ঝংকার, আর কোকিলের কলরব, কোকিলের কলরব, কোকিলের কলরব, ঠিক আছে। আর ঋতুবর্ণন কবিতায় কোকিল কি করে? কলরব। ভ্রমরের ঝংকার, কোকিলের কলরব শুনে কার মনে অনুভব জাগে? যুব মনে। এই যে লাইনটা দেখো কোথায়? এই যে শুনিতে যুবক মনে জাগে অনুভব, হ্যাঁ, জাগে অনুভব। তাইলে 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার লাইনটা দেখো, 8 নাম্বার লাইন। এবার কি বলছে দেখো, এবার কি বলছে? ঋতুবর্ণন কবিতায় বিচিত্র বসন মানে অঙ্গে চন্দন কি হয়? চন্দন চর্চিত, চন্দন চর্চিত। দেখো চন্দন চর্চিত, হ্যাঁ, আচ্ছা, একদম 10 নম্বর লাইনটা দেখো, চন্দন চর্চিত। এরপরে কি বলছে দেখো তো? ঋতুবর্ণন কবিতায় সূর্য অতি প্রচণ্ড হয় কখন? নিদাঘ কালে। আচ্ছা, এই কবিতায় তোমাদের একটা ইয়ে দিচ্ছি, টি শার্ট দিচ্ছি, আর বাক্যতে টি শার্ট আছে, তাই না? তো এই যে টি শার্ট কন্টেস্টে একটু দেখো, টি শার্ট কন্টেস্ট, হ্যাঁ, কন্টেস্ট, এই যে টি শার্ট কন্টেস্ট, এখানে একটা জিনিস বলি আমি তোমাদেরকে। এইবার তোমাদেরকে আমি একটা টাস্ক দিতেছি, এই টাস্কটা ফলো করবা। নোট তো করতেছো, নোট করার টাইমে আমি যখন খুঁটিনাটি তথ্য দিই না তোমাদের, যেমন ধরো ফুলের নাম, কি কি ফুলের নাম আছে? ফুলের নাম আছে না? পতঙ্গের নাম আছে না? আচ্ছা, পতঙ্গের নাম, তারপর কি? মাসের নাম, মাসের নাম। এইভাবে একদম পারফেক্টলি করবা, একদম পারফেক্টলি করবে। এইবার কিন্তু আমি করাচ্ছি না, ঠিক আছে? এগুলো কিন্তু আমি তুলে দিচ্ছি না। কিংবা রাত শব্দটার প্রতিশব্দ কয়টা আছে, সূর্যের কয়টা প্রতিশব্দ আছে, এইভাবে লিখে তোমরা সাবমিট করবা। ওকে, এবার কি দেখো, সব সময় দম্পতির সঙ্গে কে ব্যাপিত থাকে? দম্পতির সাথে ব্যাপিত থাকে কি? এই মদন। ঋতুবর্ণন কবিতায় পাবনের সময় কি রকম গর্জন হয় বলো তো? ঘন ঘন। নির্ভয়ে বরিশে জল চৌদিকে কি হয়? চারিদিকে কি হয়? পূরণ হয়ে যায়, ভরে যায়, তার মানে পূরিত হয়। এরপরের কথাটা কি বলছে দেখো তো? ঋতুবর্ণন কবিতায় কোথায় ঘোর শব্দে মল্লার রাগ গায় কৈলাসে? ঋতুবর্ণন কবিতায় পুনরায় কীটকুল কিভাবে রব করে বলো তো? ঝংকারে ঝংকারে। বর্ষাকালে যুবচিত্ত কি রকম থাকে? হর্ষিত থাকে। শারদ মানে শরৎ ঋতুতে আকাশ কেমন থাকে? নির্মল থাকে। কুসুম বিকাশে কি দোলে? চামর কেশ দোলে। দেখো সরাসরি, বেশি কঠিন কোয়েশ্চেন হবে না, কারণ সিলেবাসটা নিউ, হ্যাঁ, সিলেবাসটা নিউ। টাইম 7 দিন, আগামী সপ্তাহ
7 দিন। এখন তো তোমাদের বাসায় টি শার্ট চাই, এখন আমরা একটু কথা দিয়ে কথা রাখতে পারি। হ্যাঁ, 7 দিন টাইম। এখন ওই যে কোর্সটা শেষে আমি একটা মেডেল ডিজাইন করছি, একটা মেডেল আর একটা সার্টিফিকেট তোমাদের গ্রুপে আমি দিবনি। যারা খুব এক্সিলেন্ট পারফর্ম করছো, যারা আসলে টি শার্ট পাওনি কিন্তু আমাদের নজরে আসে না, যেমন এই যে আমাদের নাজমুস সাকিব, তারপরে সাজাদ, হ্যাঁ জেরিন, এদেরকে তো প্রতি ক্লাসে দেখি। এই যে অ্যাক্টিভনেসটা, এটা আমার তরফ থেকে একটা গিফট হিসেবে যাবে। আমরা একটা মেডেল ডিজাইন করছি, এটা তোমাদের কাছে পাঠিয়ে দিব তোমাদের ঠিকানায়। এখন আমাদের কাছে টিম আছে আল্লাহর রহমতে। আর এই কোর্সে তো ওয়েবসাইটে ক্লাস দিতে পারিনি, সামনের কোর্সগুলোতে ওয়েবসাইটে ক্লাস দিতেছে। আমরা একটা ওয়েব অ্যাপ ডিজাইন করতেছি, হয়তো বা 1-1.5 মাসের ভিতরে সেটাও লঞ্চ হয়ে যাবে ইনশাল্লাহ। পরবর্তী ব্যাচগুলো তোমরা বাইরের প্ল্যাটফর্ম সম্পর্কে আমাদেরকে যা যা বলো ওরকম করেই আমরা নিজেদেরকে আবার ঠিকঠাক করতেছি, খুব সুন্দরভাবে গুছাইতেছি, যাতে একটা স্ট্যান্ডার্ড, তোমরা যে স্ট্যান্ডার্ডে অভ্যস্ত সেই স্ট্যান্ডার্ডটা আমরা তোমাদেরকে দিতে পারি। এবার দেখো এরপরে কি বলতেছে, ঋতু বর্ণন কবিতায় শরৎ ঋতু কিভাবে প্রকৃতিতে প্রবেশ করে বলো তো। শরৎ ঋতু, এই যে নির্মল আকাশে, আমরা কি পাইছি নির্মল আকাশের কথাটা? একটু দেখো তো, এই যে দেখো কোথায় পাইলাম আমরা, শরৎ ঋতুটা প্রকৃতিতে কিভাবে আসে, এই প্রশ্ন না? এই যে দেখো, শরৎ ঋতু আইলো, শরৎ ঋতু নির্মল আকাশে, নির্মল আকাশে। এই দিলশাদ জাহান সাদিয়া, এই বেটা নাম নেই নাই মানে কি আসলে তুই আমার চোখে নজরে নাই? তুই তো প্রত্যেকটা গ্রুপেই আছিস, আমি কি দেখি না তোর নোটগুলো? তো আমি অ্যাপ্রুভ দেই মাঝে মাঝে যখন ফ্রি থাকি। চিনি, তোমাদের মনে হয় যে আমরা 4,000-5,000 স্টুডেন্ট পড়ায় কেউ কাউরে চিনি না। যারা অ্যাক্টিভ না তাদেরকে দেখা যায়, তাদের আইডিগুলো দেখা যায়, বোঝা যায় সব সময় অ্যাক্টিভ থাকে। এবার একটু আসো, এর মানে এই না যে যাদের নাম নিছি তারাই বেশি গাছের, যাদের নাম নেই নাই তারা গাছের না। হ্যাঁ, এটা জাস্ট উদাহরণ দিলাম আমি। এবার কি বলতেছে দেখো, ঋতুবর্ণন কবিতায় কি দেখে বড়ই কৌতুক জাগে বলো তো? এই যে নবীন খঞ্চন। ঋতুবর্ণন কবিতায় যামিনী দম্পতির মনে কি উপজিত হয়? সুখ। হেমন্তকালে কি খেলে অধিক সুখ পাওয়া যায়? এই যে তাম্বুল। শীতের তরাসে রবি কিভাবে লুকায়? হ্যাঁ, কিভাবে বলো তো? অতি দ্রুত না মানে কি? এই যে তুরিতে, তুরি কথাটার অর্থ হচ্ছে অতি দ্রুত। অতি দীর্ঘ সুখের রাত কিভাবে পোহায়? এক পলকে। হ্যাঁ, পলকেই, স্বাভাবিক, দম্পতির তো পলকেই যাবো গা। উড়ে উড়ে এক হলে কি নিবারণ হয়? শীত নিবারণ হয়। ঋতুবর্ণন কবিতায় দম্পতির চিত্তে কখন চেতন অনুভব হয়? দম্পতির চিত্তে কখন হয় বলতো? শীতকালে। ঋতুবর্ণন কবিতায় কবির মতে দম্পতির চিত্রে কি অনুভব হয় বলতো? চেতনা, তাই না? এই যে এটা না, একটু বলতো, হ্যাঁ একটু বলতো। 45-এর এ, আমিও নাই আউট, ফিলিং জেলাস। আরে দূর বেটা, কি কয় ফিলিং জেলাস? হ্যাঁ, এই যে এটা তো বইতে বইতে লেখা আছে। এবার দেখো তো, কাফুর কাস্তুরি চুয়া যাবক সৌরভ দম্পতির চিত্তে তো চেতন অনুভব। পঙ্গক্তিদ্বয় দ্বারা ঋতুবর্ণন কবিতায় কি হয়েছে বলো? রজনীতে সুখী দম্পতির চিত্ত সুখ, নাকি হচ্ছে তোমার ভোরবেলা সুখী দম্পতির কষ্ট? আরে সুখী দম্পতির চিত্ত সুখ না বিবাহ বিচ্ছেদ, কোনটা হবে? এই যে রজনীতে মানে কি রাত্রে, সুখী দম্পতির চিত্ত সুখ। হ্যাঁ, আচ্ছা এবার একটু দেখো তো, এবার কি বলছে? প্রথমে বসন্ত, নতুন নবীন পল্লব, দুই পক্ষ আগে পাশে সমাধব, চরণ দ্বারা কি প্রকাশ পাইছে? বসন্ত ঋতুর আগমনে প্রকৃতির রূপ পরিবর্তন হয়, কারণ বলছে নবীন পল্লব, নতুন পাতা। গ্রীষ্ম ও শীত ঋতুর মাঝামাঝি বসন্তকাল, বসন্তকালে গাছে গাছে নতুন পাতা হয়, তার মানে অ্যান্সার হচ্ছে সবগুলা। ঋতুবর্ণন কবিতায় মলয়া সমীর হলো প্রেমের দেবতা, কামের পদাতি নাকি সংবাদ বাহক? তো কামের কথাটার অর্থ এই যে কামদেব, তাই না? এই যে কামদেব, আচ্ছা কামদেব, এই কামদেব মানেই তো প্রেমের দেবতা। হ্যাঁ, আর এই পদাতি কথাটার অর্থ তো সংবাদ বাহক, তার মানে সবই। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার তো সবই। এবার দেখো তো, কুসুমিত কিংসুক সঘন বনলাল, পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। ওরে লাইন ভাই, কি সুন্দর লাইন, পড়তে ভালোই লাগে। দেখো, বসন্তকালে প্রকৃতিতে গাছে গাছে ফুলে ফলে ভরে যায়, স্বাভাবিক কথা। বসন্ত ঋতু প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গ, এটাও স্বাভাবিক কথা। বসন্ত ঋতু মানুষের মনে বেদনা নিয়ে আসে, এটা ভুল কথা। তার মানে 1 ও 2। ভ্রমরের ঝংকার এবং কোকিলের কলরব আমাদের মনে করিয়ে দেয় বসন্তকাল সুমাধব, শীতকাল হবে না। তার মানে অ্যান্সার 1 ও 2। এর পরের ঘটনাটা কি? ঋতুবর্ণন কবিতায় বসন্তকালে থাকে কি? পত্রপুষ্প। ইয়েস, কারেক্ট, পত্রপুষ্প। রৌদ্রতাস, এটা তো থাকে গ্রীষ্মকালে, এটা থাকে হচ্ছে গ্রীষ্মকালে, সো এটা হবে না। মলয় সমীর এটা হবে, তাহলে 1 ও 3 আছে, এই যে আছে।
প্রকৃতি নিদাগের আগমন হয় মানে কি সামার, হ্যাঁ এই যে সামার লাভার তোমরা, তাই না? কি ঠান্ডা আবহাওয়া থাকে, ও মাই গড নো, প্রচন্ড তপনে, হ্যাঁ সূর্য অনেক তাপ দেয়, তার মানে এটা কারেক্ট, এটা কারেক্ট, তার মানে অ্যান্সার 2 ও 3 কি আছে, এই যে 2 ও 3 আছে। এর পরের প্রশ্নটা কি, এর পরের প্রশ্ন হচ্ছে ঋতুবর্ণন কবিতায় বর্ষাকালে চারদিকের পরিবেশ হয় কিরকম, ঘন ঘন গর্জিত, রাইট, জল চৌদিকে পূরিত, রাইট, শুষ্ক আবহাওয়া, শুকনো আবহাওয়া তো থাকে না, তার মানে 1 ও 2। বর্ষায় ঝংকারে ঝংকারে রব থাকে কি, কীটকুল পতঙ্গ পোকামাকড় একে অপরের প্রতিশব্দ, তাহলে অ্যান্সার আসতেছে সবগুলা, অ্যান্সার আসতেছে সবগুলা। আর কি দরকার আছে সলভ করার, হ্যাঁ আর কি করাবো, এই 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 পার্টটু হোমওয়ার্ক থাক, এইটা হোমওয়ার্ক, এসব একই জিনিস, হোমওয়ার্ক, হ্যাঁ হোমওয়ার্ক, এতটুকু হোমওয়ার্ক থাকুক, একই জিনিস, একদম বইয়ের লাইন তুলে দিবে তোমাদের, কারণ কি বল, ও আচ্ছা অনেকে তো দাগানোটা সহ চাও, এটা সলভ, সো এটা দেখো, যাদের সলভ লাগবে তারা এটা দেখো, আর যাদের সলভ লাগবে না তারা অন্যটা দেখো। তাহলে ফাইল আপলোড, এটা এতদিন যারা কমেন্ট করে নাই তারা আজকে কমেন্ট শুরু করছে। আচ্ছা তাহলে শেষ তো, তাহলে শেষ যদি হয় এই যে তোমাদের বইটা, তো এই যে এরপরে আমাদের প্রত্যাবর্তনের লজ্জাটা পড়লে কবিতাটা ডান, কবিতা খুব ভালো মতো ডান, আর যেগুলোর আর্কাইভ ক্লাস দেওয়া হয়েছে সেগুলোর ওয়ান শট ক্লাসগুলো নিতে হবে, মানে সলভ ক্লাসগুলো নিতে হবে। আর তোমার হচ্ছে যৌবনের গাল তো শেষ, এদিকে হচ্ছে সাহিত্যের খেলা, অর্ধাঙ্গী, যৌবনের গান, জীবনবৃক্ষ শেষ, গন্তব্য কাবুল এবং কপিল দাস মুর্মুর শেষ কাজ, মানে আমাদের মাত্র 2টা টপিক বাকি আছে। ওয়াও নাইস, আমাদের 3টা টপিক বাকি আছে, অনলি 3টা, তো আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ করে ফেলতে পারবো। আর আগামী সপ্তাহে আবার বাক্য দিয়ে শুরু করতে হবে, কারণ বাক্য রূপান্তরটা পড়াতে হবে, বাক্য রূপান্তর পড়ানোর পরে হচ্ছে তোমার বাক্যশুদ্ধি, বাক্যশুদ্ধিটা একদিনের টপিক, এটা তোমরা সবাই জানো। আর সেকেন্ড পেপারের যে নিয়ম কানুন, এটা আমি আস্তে 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 তোমাদের কোর্স শেষ হওয়ার পরও, মানে কোর্স শেষ হওয়ার আগেই করাবো, কোর্স শেষ হওয়ার পরও নতুন ইবিআইতে এমন যদি কোনো ক্লাস হয় যেগুলো আমার মনে হয় যে আমি খুব ভালো সার্ভিস দিছি তুলনামূলকভাবে, সেগুলোও কিন্তু আমি এই গ্রুপে দিয়ে দিই। তো মানে পুরান ইবিআইরাও পাইছে, তোমরাও পাবা, তো চিন্তার কোনো কারণ নেই। আসছো আমাদের কাছে, তোমাদের পড়ালেখার দায়িত্ব তো আমাদের, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে 1 সপ্তাহ পরে, 7 দিন তোমার হোমওয়ার্কের টাইম, ওকে? কমেন্ট তো দেখা যাচ্ছে না, আমি একটু কমেন্ট পড়ি। আত্মচরিত তো নাই তোমাদের, আত্মচরিত কেন পড়াবো, আত্মচরিত তো সিলেবাসে নাই। না এমসিকিউ তোলার দরকার নাই স্যার, কত নাম্বার, 1 NC দুইটাই হবে নাকি, 47, 47-এ কি হয়েছে রে, কি করেছে 47 তোমার, 47 অতি দীর্ঘ সুখের রাত কিভাবে পোহায়, চলো সমস্যা নাই, বইতে দেখি, বইতে দেখে যেটা হবে সেটা, আমি যদি ভুলও করি তাহলে তুমি ঠিক করে নিও। অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়, এই যে পলকে, ঠিক আছে তো, এই যে পলকে, আমি তো পলকেই দিছি, পলকে দিছি রে বাবা, পলকেই দিছি, এই যে পলক পলক পলক, এই যে পলকেই তো দিছি, এক নিমেষে না, পলকে, বইতে যেহেতু সরাসরি উত্তরটা দেওয়া আছে তাই। ওকে, টাটা। হ্যাঁ হ্যাঁ নাটক পড়াবো, নাটকটা মজা করে পড়াতে হবে, তোমাদের তো আপাতত আর্কাইভ ক্লাস দিয়ে রাখছি, হ্যাঁ যাতে তোমাদের জিনিসটা সার্ভ হয়, পারপাসটা সার্ভ হয়, কিন্তু নাটকটা আমি পড়াবো, মজা করে পড়াবো, নাটকের ক্লাস নিতে মাত্র 4টা ক্লাস নেওয়া লাগে, খুবই মজা হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার। আসসালামু আলাইকুম।